আর রাস্তার মাঝখানে জুতা দিয়ে পিটানো হয় মন্ত্রীকে। মন্ত্রীকে রাস্তার মাঝখানে জুতা দিয়ে পেটানো হয়। পার্লামেন্টের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু ক্ষমতায় থাকায় মন্ত্রীদের নয়, বিরোধী দলের মন্ত্রীদের বাসায়ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আর রাস্তার মাঝখানে জুতা দিয়ে পিটানো হয় মন্ত্রীকে। কিন্তু কেন? আসসালামু আলাইকুম। এই পুরা ঘটনাটি বুঝতে হলে আমাদেরকে নেপোটিজম এবং নেপোকিড কি এইটাকে ভালোভাবে বুঝতে হবে। নেপোটিজম হচ্ছে যখন আপনি একটি ক্ষমতায় থাকবেন আর সেইখানে কোনো কিছুর প্রয়োজন বা একটা জব বা একটা কর্মর ব্যবস্থা আছে, আর সেই জায়গায় আপনি একজন মেধাবী মানুষকে না দিয়ে আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আপনার আত্মীয়কেই মেধা ছাড়া বা তাদেরকেই দিয়ে দিলেন, সেইটাকেই নেপোটিজম বলা হয়। আর সেইটা থেকেই এসেছে নেপো কিডস, মানে সেই মন্ত্রী মিনিস্টারদের ছেলেরা যারা আছে তাদেরকেই নেপো কিড বলা হয়। তাহলে আমাদের এখন জেনারেশন জি বা জেনজি কে বুঝতে হবে। জেনজি হচ্ছে আমাদের বর্তমানের যুবক যুবতীরা, আমাদের বর্তমানের তরুণরা। যেমন আগের যারা জেনারেশন ছিল, আগের যে প্রজন্ম ছিল, তাদেরকে মিলেনিয়াল বলা হতো। আমরা সেই দিকে যাব না, শুধু জেনজি একটু বুঝবো। আজকের এই তরুণদের কাছে কিছু থাকুক বা না থাকুক, তাদের কাছে কিন্তু একটা জিনিস আছে, আর সেইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। হয় না কেন সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা টিকটক বা ইউটিউব, মানে একটা না একটা সোশ্যাল মিডিয়ার সাথে তারা জড়িত আছে। এই বর্তমানের তরুণদেরকে আপনি মন গড়া গল্প বলতে পারবেন না, যা ইচ্ছা তা বলতে পারবেন না, কারণ ঠাস করে ওরা গুগল বের করে ফেলবে, ঠাস করে ওরা একটা সফটওয়্যার, একটা সোশ্যাল মিডিয়াতে গিয়ে এটা চেক করে দেখতে পারবে যে আপনি যেটা বলেছেন এটা কি ভুয়া, আপনার মন গড়া কথা নাকি সত্য, মানে ঠাস করে ওরা তদন্ত করে নেয়। আর যার কারণে বর্তমানে এই তরুণরা আগের চেয়ে একটু এগিয়ে আছে, আর এইটা আমাদেরকে মানতেই হবে। তাহলে আমরা এখন চলে আসি আসলেই নেপালে কি হয়েছিল। এই সোশ্যাল মিডিয়া, গুগল, বিভিন্ন সূত্রের কারণে বর্তমানের তরুণরা নিজেরাই কিন্তু অনেক জিনিস শিখে নিয়েছে, যেটা স্কুল কলেজে শেখানো হয় না। যেমন একজন মন্ত্রীর বেতন কত, একজন প্রাইম মিনিস্টারের বেতন কত, একজন চেয়ারম্যানের বেতন কত, একজন মেম্বারের মাসিক ইনকাম কত। ঠিক সেটাই হয়েছে নেপালে। নেপালের তরুণরা, যুবক যুবতীরা এইগুলা ইনফরমেশন সবগুলো একাত্ম করে ফেলেছে সোশ্যাল মিডিয়া, গুগলের মাধ্যম থেকে, যে একজন মিনিস্টারের বেতন কত, মন্ত্রীর বেতন কত। আর নেপালের অবস্থা এমন যে তারা অনেকটাই কিন্তু খেতে পাচ্ছে না, এইরকম দরিদ্রতা তাদের মধ্যে আছে। আর সের জন্য একটা পরিবারের যুবক বা বাবার স্থানে যে আছে, তারা রাশিয়াতে যাচ্ছে নিজের জীবন বিলিয়ে দিতে। রাশিয়াতে যুদ্ধ চলতেছে, সেইখানে গিয়ে ফ্রন্ট লাইনে ওরা যুদ্ধ করতেছে রাশিয়ার জন্য, তার বিনিময়ে ওরা কিছু টাকা পাচ্ছে, আর সেই টাকা দিয়ে ওদের পরিবার চলে। আর অন্যদিকে মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়েরা বড় বড় হোটেলে, অন্যান্য ইউরোপিয়ান দেশে গিয়ে মৌজ মাস্তি করতেছে, শ্যাম্পেন পান করতেছে, দামি দামি কোটি টাকার গাড়ি চালাচ্ছে, দামি দামি হোটেলে যাচ্ছে, মেয়েদের ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। আস্তে আস্তে স্বাভাবিক মানুষের ভিতরে প্রশ্ন জাগে, আমরা নিজের দেশে না খেয়ে মরছি, আর এই মন্ত্রী মিনিস্টারদের ছেলেরা বা মেয়েরা, যাদেরকে টাইটেল দেওয়া হয়েছে নেপো কিডস, তারা এত টাকা কোথায় পায়? এরা তো কোনো কাজকর্ম কিচ্ছুই করে না। এইগুলা তো সব মন্ত্রী মিনিস্টারদের ছেলে মেয়েরা। এরা তো বাবার টাকায় ঘোরাঘুরি করতেছে। তারপরে এরা জেনারেশন জি, ওদের প্রশ্ন হলো ওদের বাবা টাকা কোথায় পাচ্ছে? একজন মিনিস্টারের বা একজন মন্ত্রীর বেতন যদি মাসে হয় 2 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা, তাহলে সে কিভাবে তার ছেলেকে বা তার মেয়েকে 4 কোটি টাকার গাড়ি কিনে দিচ্ছে? তার মেয়েকে কিভাবে 2 কোটি টাকা দিয়ে বিদেশে রাখছে? আমেরিকায়, ইউকের মতো দেশে 20 কোটি 25 কোটি টাকা দিয়ে ঘর কিনে নিচ্ছে। আর যেইগুলা স্কুলে কলেজে শেখায় না, এইগুলার উত্তর পাওয়া যায় গুগলে বা বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপর সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ সহ জনগণরা, স্বাভাবিক তরুণরা এই প্রশ্ন তুলে ধরে,
সবার সামনে যে আমরা না খেয়ে মরছি, আমাদের পরিবারের বড়রা বাবারা অন্য দেশে গিয়ে কফিন হয়ে মানে লাশ হয়ে ফেরত আসছে যুদ্ধ করে আমাদের মুখে ভাত বা খাবার দেওয়ার জন্য। আর সেই জায়গায় যেই মন্ত্রীদের বেতন ১.৫ লক্ষ আর ১ লক্ষ টাকা, ওদের ছেলেরা মেয়েরা কিভাবে কোটি কোটি টাকার গাড়ি দৌড়ায়, এইগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে একেবারে হুহা শুরু হয়ে যায়। কারণ এখনকার তরুণরা তো আগের মতো নয়। এরা সবই জানে কি হচ্ছে, দেশের টাকা মন্ত্রীরা কিভাবে কি করতেছে সবাই বুঝে গেছে। আর এখন তারা আওয়াজ উঠাচ্ছে, শব্দ করতেছে। আর এই শব্দগুলায় সমস্যা করতেছে মন্ত্রী মিনিস্টারদেরকে। তাহলে ক্ষমতায় থাকা এই মন্ত্রী মিনিস্টাররা বা প্রাইম মিনিস্টার এখন কি করবে? এদের তো সবকিছু এখন ফাঁস হয়ে যাচ্ছে। স্বাভাবিক জনগণরা সবকিছু জেনে যাচ্ছে। নেতাদের উপর অন্ধবিশ্বাসীরাও আস্তে আস্তে চোখ খুলে যাচ্ছে। যদিও একজন সাপোর্ট করে, তার পরিবারের অন্যরা সত্যকে মেনে নিচ্ছে। মানে সত্যগুলা সবার সামনে চলে আসছে। এখন মন্ত্রী মিনিস্টাররা কি করবে? একটা পুরানো কেস চলতেছিল কোর্টের মধ্যে। এইটা এরকম ছিল যে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ওরা যদি তাদের দেশে ব্যবহার হতে হয়, তাহলে সেই কোম্পানির মালিকরা এইগুলাকে তার দেশে মানে নেপাল দেশে রেজিস্টার করতে হবে। এইরকম একটা কেস ছিল কোর্টের মধ্যে অনেকদিন, এটা মানে পড়েছিল। এখন এই মন্ত্রীরা প্রাইম মিনিস্টার কি করছে, সেই সূত্র ধরে ঠাস করে সব সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দিছে, তার দেশে বন্ধ করে দিছে যে সোশ্যাল মিডিয়া আর ব্যবহার করা যাবে না। এইটার কারণ হচ্ছে ওরা আমাদের দেশে ব্যবহার করার জন্য রেজিস্টারই করে নাই, তার জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু এখনকার জেনজি জেনারেশন জেড, এখনকার তরুণরা তো আর বোকা নয়। এই ধরনের ট্যাবলেট তো অনেকবারই আমরা খেয়েছি, আর খাবো না। সবগুলা প্ল্যাটফর্ম বন্ধ ব্যান হয়ে যাওয়ার পর এই তরুণরা শান্ত একটা মিছিল, একটা আন্দোলন নিয়ে রাস্তায় নামে নেপাল দেশের কাঠমান্ডুর শহরে। সেই আন্দোলনকে বন্ধ করার জন্য সরকার থেকে পুলিশ নামানো হয় এবং পুলিশ গুলি করে ১৯ জনকে মেরে ফেলে। তার মধ্যে একটা ১২ বৎসরের বাচ্চা ছিল। যখন সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ে, তখন সেই মন্ত্রী মিনিস্টারের যে চামচারা ছিল তাদেরও চোখ খুলে যায়। তখন চামচারাও রাস্তায় নেমে যায়। বিভিন্ন শহরে স্লোগান শুরু হয় যে সোশ্যাল মিডিয়া ব্যান কেন। তাতে অনেক মানুষ আহত নিহত হয়, কিন্তু এই তরুণরা হাল ছাড়ে নাই। এই তরুণরা বিরক্ত হতে হতে জানের দিকে না চেয়ে, প্রাণের দিকে না চেয়ে, দেশকে বাঁচাতে গিয়ে, এই মন্ত্রী মিনিস্টার নামের চোরদের কাছ থেকে দেশকে রক্ষা করতে গিয়ে পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়ে দেয়, মন্ত্রী মিনিস্টারদের বাসায় আগুন দিয়ে দেয়, রাস্তার মধ্যে মন্ত্রীকে জুতা দিয়ে পিটানো হয়। কিন্তু সেই আগুনে একজন মন্ত্রীর স্ত্রীও মারা যান। অনেক মন্ত্রীরা হেলিকপ্টার দিয়ে পালিয়ে যান। অবশেষে এই সেপ্টেম্বর মাসের ৯ তারিখে নেপালের প্রাইম মিনিস্টার ইস্তফা বা রেজিগনেশন দিয়ে পদত্যাগ করেন। তারপর আর্মির আন্ডারে দেশটি চলে যায়। কিন্তু এই তরুণরা এই দেশকে সুন্দর করতে, দেশকে এগিয়ে নিতে অনেক কিছু করার চিন্তা ভাবনা করতেছে। তবে এর ফাঁক দিয়ে ছোট ছোট আবারও কিছু কিছু নেতারা খাড়া হয়ে যাচ্ছেন। এই তরুণরা জীবন বাজি রেখে, জীবনের উপর ঝুঁকি রেখে যেই একটি জিনিস ওরা হাসিল করেছে, এইটার সুযোগ নেওয়ার জন্য। কেন জানি এইরকম ঘটনা আরো কোথায় হয়েছিল মনে হয়। আসসালামু আলাইকুম।